ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনীর খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। ইসির এই পদক্ষেপকে বেশিরভাগ রাজনৈতিক দল স্বাগত জানালেও ভোটের মাঠে প্রায়োগিক সাফল্যের উপর গুরুত্ব দিচ্ছে তারা। এর মাধ্যমে নির্বাচন কমিশন শক্তিশালী হবে বলেও মনে করে দলগুলো। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, আরপিও সংশোধনীর মাধ্যমে যথাযথ ক্ষমতার প্রয়োগ করতে পারবে ইসি। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার নির্দেশনা আরপিওতে উল্লেখ থাকলেও বাস্তবতা তোয়াক্কা করেনি আওয়ামী লীগ সরকার। মারাত্মক প্রশ্নবিদ্ধ হয় সবশেষ 3টি জাতীয় নির্বাচন। পরীক্ষা সেই অভিজ্ঞতার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আরপিও সংশোধনের খসড়া চূড়ান্ত করল বর্তমান কমিশন। নতুন রাজনৈতিক বাস্তবতায় অন্তর্বর্তী সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে দলীয়করণের রাহুমুক্ত হয়ে জনগণের আস্থা ফেরাতেই কমিশনের এই উদ্যোগ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ঠেকাতে না ভোট ফিরিয়ে আনা, ইভিএম বাতিল, হলফনামার তথ্য গোপনের শাস্তি, একটি আসন বা পুরো ফলাফল বাতিলের ক্ষমতা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে আরপিওতে। ইসির এমন পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি, জামাত সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো। তবে আরপিও চূড়ান্ত করার আগে রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে আলোচনার তাগিদ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। উপদেষ্টা মণ্ডলীর কাছে পাঠানোর আগে তাদের উচিত হবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা, তাদের কাছে এটার খসড়াটা পৌঁছানো এবং তাদের মতামতের ভিত্তিতে আরপিওর বিধানটাকে উচিতভাবে চূড়ান্ত করা। জাতীয় নির্বাচনের প্রস্তুতির আগে জুলাই সনদ বাস্তবায়নের দাবি এনসিপির। জুলাই সনদকে কার্যকর করা, তার ভিত্তিতেই সামনে নির্বাচনটা আয়োজন করতে হবে। যদি জুলাই সনদ কার্যকর করা না হয়, যদি সংস্কারের বিষয়গুলো বাস্তবায়ন করা না হয়, তাহলে যে নির্বাচন, সে নির্বাচনে অংশগ্রহণের আর কোনো মানে থাকে। জামায়াত মনে করে আরপিও সংশোধনীর মাধ্যমে শক্তিশালী হবে নির্বাচন কমিশন। ইলেকশন কমিশনকে শক্তিশালী করার পক্ষে এবং স্বাধীন করার পক্ষে, ইন্ডিপেন্ডেন্ট ডিসিশনের পক্ষে। আগে তেমন কোনো আইন ছিল না, এবার এই যে প্রোক্লেমেশন করে এটাকে আইনে রূপান্তরিত করার পক্ষে আমরা। বিএনপি বলছে, না ভোটের বিধান সহ আরপিও সংশোধনীর কার্যকারিতার একটি পরীক্ষামূলক যাচাই হবে এই নির্বাচনে। নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমাদের অনেক প্রস্তাব ছিল এবং তাদেরও অনেক প্রস্তাব ছিল। এগুলো মোটামুটি ঐক্যমত যেগুলোতে প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো সংশোধিত হচ্ছে। ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। তবে আপাতত সেটা মোটামুটি গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে। রাজনীতি বিশ্লেষকরা মনে করেন, আরপিও সংশোধনীর মাধ্যমে প্রাপ্ত ক্ষমতা প্রয়োগ করে ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নির্বাচন কমিশন কত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হয়ে উঠবে। আমরা মনে করি এই আরপিও সংশোধনী ইতিবাচক, এতে নির্বাচনের মাঠ জনগণের পক্ষে থাকবে। আরপিও সংশোধনীর চূড়ান্ত খসড়া অনুমোদনের জন্য আগামী সপ্তাহে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাবে কমিশন। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখতে না পারলে আরেকটি ১-১১ আসবে, এমন শঙ্কার কথা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, জুলাই সনদে কোনো ছাড় দিবে না তার দল, আর বিচার ব্যবস্থা সংস্কার না হলে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হবে বলেও জানায় দলটির নেতারা। মঙ্গলবার যুবশক্তির এক সম্মেলনে মিডিয়ার কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করেন তারা। রাজধানীতে যুব সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব সংগঠন যুবশক্তি, যাতে অংশ নেয় বিভিন্ন যুব সংগঠন এবং রাজনৈতিক দলের নেতারা। এ সময় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলেন নেতারা। বলেন, দিল্লির প্রেসক্রিপশনে অভ্যুত্থানের নায়কদের খলনায়ক বানানোর চেষ্টা করছে অনেকে। জুলাই আন্দোলন যারা করেছে, আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই যুবকদের নেতৃত্বে, এই তরুণদের নেতৃত্বে, এই ছাত্রদের নেতৃত্বে আমরা ধারণ করেছিলাম বাংলাদেশে ফ্যাসিবাদের জায়গা হবে না। বিচার ও সংস্কার না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। আরেকটা ভবন আছে, সেটা হলো বঙ্গভবন। এটার পতন আপনাদের হাত ধরেই হবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত যে কথাটা, বর্তমান সময়ে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এনসিপি নেতাদের নিয়ে মিডিয়া ট্রায়াল হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। সরকারের কাছে দাবি জানান মিডিয়া প্রশাসন ও মিলিটারি নিয়ে পরিকল্পনা প্রকাশের। অ্যাডমিনিস্ট্রেশন সংস্কার করে আমরা এই ব্যুরোক্রেটদের আমরা ভূমিকা সম্পর্ক নিশ্চিত হতে চাই। যারা আগের 3টা নির্বাচনের সাথে জড়িত,
তাদেরকে দৃষ্টান্তমূলক তাদের ব্যবস্থা নিতে হবে। সংস্কার নিয়ে কোনো টালবাহানা হলে রাজপথ দখলে নেওয়ার হুঁশিয়ারিও দেন এনসিপি নেতারা। যদি সংস্কার নিয়ে কোনো টালবাহানা করা হয়, যদি সংস্কারকে কার্যকর করা না হয়, তাহলে রাজপথ দখলে নিয়ে সংস্কারকে বাস্তবায়ন করতে হবে। ঘোষণাপত্রে ছাড় দিয়েছে উল্লেখ করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদে এক বিন্দুও ছাড় দেবে না তার দল। আরও বলেন, রাজনৈতিক শক্তির ঐক্য না থাকলে আরেকটি ১/১১ আসবে। যেই মৌলিক সংস্কার, যেই নতুন বন্দোবস্তের কথা আমরা বলেছি, যেখানে গণতন্ত্র নিশ্চিত হবে, স্বৈরাচার আর ফিরে আসতে পারবে না, রাষ্ট্র কাঠামোকে গণতান্ত্রিক হিসেবে করে তুলব, সেই জুলাই সনদে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দিব না। সম্মেলনে জাতীয় যুব শক্তির ৭ দফা ইশতেহার পাঠ করেন সংগঠনটির নেতা তরিকুল ইসলাম। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। সরকারের আমদানির ভুল নীতির কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, বছরের শুরুতেই নীতি নির্ধারণ না করলে মূল্যস্ফীতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাবে না। বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে 2025-26 অর্থ বছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আরও বলেন, দেশে প্রয়োজনীয় খাদ্য উৎপাদন হয় না, তাই আমদানি বন্ধ করা সম্ভব নয়। কেবল চালের মূল্য বৃদ্ধির কারণে জুলাই মাসে মূল্যস্ফীতি আশানুরূপ কমেনি। চলতি অর্থ বছরে কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৩৯,০০০ কোটি টাকা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক, যা আগের অর্থ বছরের চেয়ে 2.63% বেশি। যে জায়গাটায় আমি সরকার হয়েও বলবো সরকার ভুল করে, সেটা হচ্ছে আমদানি নীতিতে আমরা ওই বছরের শেষে যখন দাম বাড়ে তখন আমরা ছেড়ে দেই আমদানি করতে দিই। আমরা আমদানি নীতিকে উন্মুক্ত করে দিতে পারি, কিন্তু আমরা কিন্তু সেটা করি নাই। কৃষি ঋণ আদায়ের নীতিমালার ক্ষেত্রে আমাদেরকে একটু ভেবে দেখতে হবে, যেটাকে ক্রপ সাইকেলের সাথে সিনক্রোনাইজ করা, এটা স্ট্যান্ডার্ড লেন্ডিং প্র্যাকটিসের সাথে মিলানো যাবে না। প্রায় 4 মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার নওগাঁর মেসার্স মিঠুন কুমার নামে একটি প্রতিষ্ঠান 125 মেট্রিক টন চাল আমদানি করে। বিকেলে চাল বোঝাই 3টি ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়। বন্দরের উদ্ভিদ সংশোধনীরোধ কেন্দ্রের উপ সহকারী কর্মকর্তা ইউসুফ আলী জানান, গত 15 এপ্রিল থেকে হিলি বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি বন্ধ হয়ে যায়। এখন আবার আমদানি শুরু হলো। প্রথম পর্যায়ে 15টি আমদানিকারক প্রতিষ্ঠান 26,000 মেট্রিক টন চাল আমদানির অনুমতি পেয়েছে। পাহাড়ের বুকে নীল জলরাশি আর প্রকৃতির বুকে আঁকা এক অনন্য ক্যানভাস, এটাই রাঙামাটি। মাদার ডিস্ট্রিক্ট নামে পরিচিত এই জেলা পর্যটনের স্বর্গ হলেও সম্ভাবনার সবটুকু এখনও কাজে লাগেনি। চলুন ঘুরে আসি এই নীলাভূমির সৌন্দর্য আর বাস্তবতা থেকে। চট্টগ্রাম শহর থেকে মাত্র 70 কিলোমিটার পথ পাড়ি দিলে চোখে পড়ে আঁকাবাঁকা পাহাড়ি সড়ক, চারপাশে ঘন সবুজ বনানী আর দূরে ঝলমলে কাপ্তাই লেকের নীল জলরাশি। পাহাড় ও লেকের এই মেলবন্ধন যেন প্রকৃতির হাতে আঁকা জীবন্ত ছবি। বিস্তৃত কাপ্তাই লেক, ঝর্ণার কলকল ধ্বনি আর পাহাড়ের ঢালে মেঘের খেলা, সব মিলে যেন প্রকৃতি প্রেমীদের জন্য স্বপ্নপুরী। নিজেদের দেশেই অনেক কিছু দেখার আছে, ঘুরে দেখলেই অনেক কিছু দেখা সম্ভব। আমি তো ফার্স্ট টাইম আসছি, কোনো এক্সপিরিয়েন্স নাই, সেই জন্য এখন একটু দেখতেছি। কিন্তু সরকারি উদ্যোগের অভাবে পর্যটন খাতের সম্ভাবনা আজও বিকশিত হয়নি পূর্ণরূপে। রাঙামাটি পর্যটন যদি আপনি যান, সেখানে দেখবেন অগোছালো অবস্থায় আছে। পার্শ্ববর্তী একটা পলয়েল পর্যটন আছে, সেটা যেভাবে আধুনিকায়ন করা হয়েছে, সেই তুলনায় পর্যটনকে সেভাবে আধুনিকায়ন করা হয় নাই। যদি আরো সুন্দর অবকাঠামো তৈরি হয়, রাঙামাটিতে পর্যটক আসবে কয়েক গুণ, এতে স্থানীয় অর্থনীতি হবে চাঙ্গা। পর্যটন খাতটা দেখাশোনা করার জন্য জেলা পরিষদেও কিঞ্চিত দায়িত্ব অর্পিত হয়েছে, কিন্তু জেলা পরিষদ থেকেও সেভাবে
এই ডেভেলপমেন্টের জন্য কোনো ভূমিকা রাখা হয় না। বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা হোটেল মোটেল পর্যটকদের আবাসন দিচ্ছে ঠিকই, কিন্তু খরচও বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ। সরকারি পর্যটক কেন্দ্রগুলো অবহেলায় হারাচ্ছে আকর্ষণ। জীবনযাত্রার মান উন্নয়নের জন্য পর্যটন খাতকে সরকার অবশ্যই স্বীকৃতি দিতে হবে। পর্যটন খাতে যে সমস্ত ইয়েগুলি আছে, ইনফ্রাস্ট্রাকচারগুলো, এগুলি কিন্তু হয় নাই। পর্যটন খাতকে এগিয়ে নিতে নানাবিধ পদক্ষেপ নেওয়ার কথা জানালেন জেলা পরিষদের চেয়ারম্যান। বর্ষার পরপরই দেখবেন যে এখানে পর্যটকের অনেক ভিড় হয়ে যাবে। আমরা চেষ্টা করছি এই পর্যটকদের থাকার সুবিধা, যাতায়াতের সুবিধা, এবং এখানে আরও আমরা ইদানিং একটা প্রোগ্রাম নিয়েছি, আগেও প্রোগ্রাম ছিল যে কিছু গাইড আমরা তৈরি করছি পর্যটকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে কিনা সেটা আমরা দেখাশোনা করব। প্রকৃতির হাতে গড়া এমন অপরূপ সৌন্দর্য যদি সঠিক এবং সুপরিকল্পিতভাবে ব্যবহৃত হয়, তাহলে রাঙামাটি হয়ে উঠতে পারে শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার পর্যটনের সেরা ঠিকানা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, রাঙামাটি। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে 3 দিনব্যাপী হজ ওমরাহ ফেয়ার শুরু হবে 14 আগস্ট। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই মেলার আয়োজন করা হবে। সকালে সংবাদ সম্মেলনে জানানো হয়, এই মেলার মাধ্যমে বিভিন্ন হজ এজেন্সির প্যাকেজ যাচাই বাছাই করে মধ্যস্বত্বভোগীদের প্রভাব ছাড়াই সরাসরি হজ এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সুযোগ থাকবে। প্যাকেজে মিলবে 10 থেকে 20,000 টাকা পর্যন্ত ছাড়। হাব জানায়, ডেডিকেটেড হজ ফ্লাইটের কথা বলে দ্বিগুণ ভাড়া নেওয়া হলেও কোনো এয়ারলাইন্স এমন ফ্লাইট পরিচালনা করে না। বাস্তবতার নিরিখে সর্বোচ্চ 1,20,000 টাকা হওয়া উচিত। এর বিষয়ে এর বাইরে হজের বিমান হওয়াটা উচিত নয়। পৃথিবীর অনেক দেশে এই নিয়ম আছে, তারা উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে হজের বিমান ভাড়া নির্ধারণ করে থাকেন। 2 দেশের জন্য ওনারা টেন্ডার করে যদি বিমান ভাড়াটা ফিক্সড করেন, সেক্ষেত্রে আমাদের বিশ্বাস 1,20,000 টাকার নিচে হজ যাত্রী পরিবহন করার জন্য এয়ারলাইন্সগুলো এগিয়ে আসবেন। ভোটার তালিকা হালনাগাদ করে দ্রুত সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ীদের কাছেই আটাবির নেতৃত্ব ফিরে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন প্রশাসন মোতাকাব্বির আহমেদ। সকালে রাজধানীর নয়াপল্টনে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটাব কার্যালয়ে যান তিনি। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সংগঠনটিতে 4 আগস্ট প্রশাসক নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। তবে বিদায়ী পর্ষদের বাধায় আগে দায়িত্ব বুঝে নিতে পারেননি প্রশাসক। আটাবের দায়িত্ব নিয়েই সাধারণ সদস্য ও শিল্পের স্বার্থ সংরক্ষণে কাজ করার প্রতিশ্রুতি দেন উপসচিব মোতাকাব্বির আহমেদ। জানান, 4,000 সদস্যের মতামতের ভিত্তিতে সংগঠনের আইনের মধ্য থেকে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে কাজ করবেন তিনি।